ওই লোকটা দেখলাম যে মারা গেছে, আপনার লাশ পড়ে আছে রাস্তার মধ্যে, দেখার কেউ নাই। তো আমিও আসলে ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পাওয়ার কারণে আমিও আর হ্যাঁ এভরিওয়ান, আজকেই প্রথম আমরা ভিডিও শুরু করব মোটো ব্লগিং, যার কারণে আমার হিউজ টাকা খরচ হয়েছে। কয় টাকা ভাই? ক্যামেরা, মেমোরি, সব অ্যাক্সেসরিজ সহ প্রায় 58,000, সরি 54 না 55, 56,300 টাকা খরচ হয়েছে। ঠিক, হ্যাঁ আবার খাওয়া দাওয়ার খরচ আছে না, ধরেন আপনার 60,000 টাকা পুঁজি দিতে হয়েছে এই মোটো ব্লগ করার জন্য, ক্যামেরা যাবতীয় অ্যাক্সেসরিজ সহ। আমি অবশ্য দেখতে পারতেছি না যে ভিডিও কিরকম হয়, আশা করি ভালো হবে। বাসায় গিয়ে ভিডিও দেখতে হবে যে কিরকম রেকর্ডিং হচ্ছে বা সাউন্ড কোয়ালিটি কিরকম। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে ভিডিও কিরকম হচ্ছে। জানি না আমার বাইকের মিটার দেখা যাচ্ছে কিনা, তাও বলতে পারবো না। আজকে প্রথম তো, একদিন ট্রাই করে দেখলাম যে কিরকম হয়, দেন পুরোপুরিভাবে ঠিক মতো করা যাবে। আমি এখন DJI Osmo Action 5 Pro দিয়ে ভিডিও করতেছি, নাইট ভিশন অন করে, সুপার নাইট মোড যাকে বলে। এই ক্যামেরাটাতে সুপার নাইট মোড দেওয়া হয়েছে। দেখা যাক কিরকম ভিডিও হয়, কারণ ক্যামেরাটার প্রাইস তো অনেক, সে অনুপাতে ভিডিওর কোয়ালিটি কিরকম হয় সেটা দেখার বিষয়। এখন আমি বর্তমানে আছি আপনার তেজগাঁতে ইম্পালস হসপিটালের সামনে। ও, এই রাতে কত সুন্দর একটা বিলাইয়ের ছানা। এটা তো এভাবে রাস্তায় থাকলে যে কোনো গাড়ির নিচে পড়তে পারে। এখন আমার বাইকের গড়িতে বাজে 8:30, বাট এটা 5 মিনিট ফাস্ট আছে, 4 মিনিট ফাস্ট। এখন ইউটার্ন নিব, নাবিস্কো ইউটার্ন যেটা আছে সেটা দিয়ে। কিভাবে গাড়ি চালায় সে দেখতেছে যে ইন্ডিকেটর দেওয়া আছে, হ্যাঁ ইউটার্নের সামনে এত জোরে তো টান দেওয়ার কোনো মানেই হয় না। মানে সে দেখাইতেছে যে তার একটা R15 আছে, এটা বুলেট গতি দিয়ে চলে। এই ভিউয়ার্স, ভিডিও কেমন আসতেছে বা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, কারণ আজকেই আমার প্রথম ব্লগ। সবাই সাপোর্ট করবেন। আর সামনে আমার ব্লগিং সেটআপের একটা ভিডিও আসবে, আপনারা ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমি হেলমেটে সেটআপ করছি বা কি কি অ্যাক্সেসরিজ নিছি, কোনটার প্রাইস কত, সবকিছুই দেওয়া আছে। আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনাদের একটা আইডিয়া হবে। আপনারা যারা সামনে মোটো ব্লগ করতে চান, কিভাবে কি করবেন, কিভাবে কি কিনবেন, কিভাবে কি সেটআপ করবেন, সবই দেওয়া আছে এবং সবকিছুর প্রাইসও দেওয়া আছে। আমি চেষ্টা করছি সবকিছু দিয়ে দিতে, যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি এই মুহূর্তে যে বাইকটি ইউজ করতেছি সেটি হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। এই বাইকটি আমি বিগত 2 বছর যাবত ইউজ করতেছি। এর আগে একটা মনোটন বাইক চালাইছিলাম, এর আগে আরো 2-1টা বাইক চালাইছিলাম, এক এক কোম্পানির এক একটা। ধাপে ধাপে চেঞ্জ করছি এবং ধাপে ধাপে একটু আপগ্রেড করছি। এখন হয়তো সামনে চিন্তা ভাবনা আছে জিক্সারের 250 সিসিটা নেওয়ার, যদি কপালে থাকে তাহলে হবে। আপনারা দোয়া করবেন যাতে ইচ্ছাটা পূরণ হয়। যেমন এই যে ক্যামেরা কিনে মোটো ব্লগ করব, এটাও একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। কতদিন ভাবছি যে কবে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, কবে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, কবে মোটো ব্লগ করব। হ্যাঁ, সেই অপেক্ষায় ছিলাম। আজকেই সেই কাঙ্ক্ষিত দিন, যেই দিনটাতে আমি শুরু করতে পারছি। আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে শুরু করে দিলাম। আমরা একই বাইকে 2 জন, পিলিয়ন সহ, আমি আর জাহিদ ভাই, দুজনেই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। আমি করতেছি হেলমেটে লাগিয়ে, আর উনি করতেছে হাতে। আমরা দুজনেই একসাথেই অ্যাকশন ক্যামেরা নিছি, এই তো 2-1 দিন আগে পরে।
আগে জাহিদ ভাই নিছে, তারপর আমি নিলাম। দুজনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা ব্লগ করব, এদিক সেদিক যাব, ঘোরাফেরা করব, আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিব। সো সবাই পাশে থাকবেন। আমার আর জাহিদ ভাইয়ের দুইটা চ্যানেলের মধ্যেই আপনারা সাপোর্ট করবেন। আমি জাহিদ ভাইয়ের চ্যানেল, এই জাহিদ ভাই, আপনার চ্যানেলের নাম কি? হ্যাঁ, আপনার চ্যানেলের নাম কি? জাহিদ রাকিব। আচ্ছা, জাহিদ ভাই চ্যানেলের নাম হচ্ছে জাহিদ রাকিব। আপনারা ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। সো ওনার চ্যানেলটাও ঘুরে আসবেন, আমার চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবেন। আর যারা আপনার অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। কারণ নতুন তো, নতুনদের সবার সাপোর্ট লাগে। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আগাতে পারবো না। মাউন্ট যেটা, হেলমেট মাউন্ট যেটা, এটা থাকবে উপরের দিকে, তাহলে ক্যামেরাটার ইয়েঙ্গেল ঠিক থাকবে। এখন ঠিক আছে? ও, তখন কি ঠিক হয় নাই? না, ঠিক ছিল, কিন্তু এতক্ষণ উপরে ক্যামেরাটা গেছিল না। আচ্ছা, হেলমেটটা একটু উপরের দিকে রাখার চেষ্টা করবেন। ওকে। এটা দেখ, প্রথমবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তেই সবকিছু হবে। এই যে বুলেট যাইতেছে R15, এরা ঠান্ডা মাথায় চালাইতে পারে না। 4B R15। এই রাস্তার মধ্যে এগুলা কি পড়ে রয়েছে? রাস্তার মধ্যে গাছের ডালাডুলো পড়ে রয়েছে, এগুলাতে কিন্তু স্লিপ কাটে। ডিপার দিলাম আর বড় জায়গা। দেখছি দেখছি দেখছি, আল্লাহ কি জোরে টান দেয়া আছে দেখছেন। এই রাতের বেলা একটা আর আগে আরেকটা যাওয়ার জন্য এরকম পাল্লা পাল্লে করে, কে আর আগে কে যাইব। হ্যাঁ, আপনার ধরেন ওই যে সেম বাস আসলে, একই বাস একই রোডে দুইটা আসলে, মানে কার আগে কে যাইব ওইটার জন্য তারা প্রতিযোগিতা দেয়। আর এই প্রতিযোগিতা দেওয়ার কারণে অন্যান্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে, মানে তারা মাইরা দেয়। এই যে মোড়ের মধ্যে এটা যেভাবে আসলো, এটা কি আসা উচিত হয়েছে তার? হ্যাঁ, সেকেন্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট। আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আমার বাইকের গড়িতে বাজে 8:46। এটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, চাঙ্গারফুল থেকে উঠলাম। রাতের ভিডিও কিরকম আসতেছে এটা জানাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে যতটা জেলা আছে, 64 জেলা বা 65 জেলা, এক্স্যাক্টলি 64 না 65 আমার খেয়াল নেই। আচ্ছা, যে কয়টাই হোক,
এর ম্যাক্সিমাম জেলার মানুষই, প্রায় 40টা জেলার মানুষ এই যাত্রাবাড়ি দিয়ে আসা যাওয়া করে। আর 18টা বা তার বেশি আসে আপনার গাবতলী দিয়ে, আর 4-5টা আসে আপনার উত্তরা দিয়ে। তো এই কারণে আপনার এই যাত্রাবাড়ি দিয়ে 40টা জেলার মানুষ আসার কারণে এই রাস্তাটা আপনার এই ফ্লাইওভার বলেন, ফ্লাইওভারের নিচে বলেন, সব জায়গায় সবসময় একটু জ্যাম লেগে থাকে। সো যারাই মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে আসবেন বা দূরে কোথাও যাবেন, সবাই হাতে সময় নিয়ে বের হবেন, কারণ এই জায়গাটাতে জ্যাম পড়ে, মাঝে মধ্যে ভালোই জ্যাম পড়ে। বিশেষ করে আপনার বৃহস্পতিবার তো মানে বিকালবেলা যখন সবাই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একসাথে অফিস থেকে বের হয়, তখন এই রাস্তাটা প্রতি সপ্তাহেই ভয়াবহ জ্যামের দেখা মিলে। বিশেষ করে ওই যে দোলাইপাড়ের দিকে যারা যায় পদ্মা সেতু হয়ে, ওই জায়গাটা পুরো ব্লক হয়ে থাকে। আর যারা চট্টগ্রাম সিলেটের দিকে যায় তাদেরও জ্যাম পড়ে, কারণ হচ্ছে ওই দিকের মানুষ তো বেশি আর গাড়িও বেশি। আপনার ওই যে কি বলে ইয়েতে চিটং রোডের থেকে যে কাশপুর সেতু আছে, ওই কাশপুর সেতুর ওই দিকে আপনার যে লোকাল বাসগুলো আছে ওগুলা দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়, ওঠানামা করায়। কি করে তারা বাসগুলা আপনি একটু বাঁকা করে রাখে, যাতে করে পিছনের যে একই নাম্বারের একই যে বাস, সেই বাসটা যাতে না যেতে পারে তার আগে, এই জন্য মানে তারা একটু ব্লক করে রাখে। আর এই কারণে ওই ব্লকের কারণে ওই চিটং রোডের ওই জ্যাম ওই থেকে শুরু করে একদম শনিয়াকড়া পর্যন্ত চলে আসে বা রায়েরবাগ চলে আসে জ্যাম। আমি প্রায় সময় অফিসে যাওয়ার সময় যখন এই রাস্তায় বের হই, তখন দেখা যায় কি আপনার ওই চিটং রোডের ওই জ্যাম আস্তে আস্তে আপনার মাতুয়াইল, কোনো দিন দেখি যে মাতুয়াইল পর্যন্ত আসছে, কোনো দিন আপনার রায়েরবাগ, কোনো দিন আপনার শনিয়াকড়া, আবার কোনো দিন দেখা যায় যে আপনার শনিয়াকড়া পার হয়ে যাত্রাবাড়ি পর্যন্তও চলে আসে। রাতের বেলা এই ফ্লাইওভারে যারাই বাইক রাইড করেন একটু সাবধানে করবেন, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয় এই রাতের বেলা। আমি আমার ফগ লাইটটা অন করে নিচ্ছি যাতে করে রাস্তাটা ক্লিয়ার ভাবে দেখা যায়, ইভেন আমাকে ফোকাস করতে পারে আশেপাশের গাড়িগুলো। আমি দেখছি আপনার ফগ লাইটে অনেক সুবিধা আছে, মানে অন্যান্য সময়ে বাইকের যে স্টকের হেডলাইট ওইটার আলো সামান্য হওয়াতে আপনার আশেপাশে যে গাড়িগুলো থাকে ওগুলা অত একটা পাত্তা দেয় না, বা আপনি সামনে যাবেন ওভারটেক করবেন, আপনাকে ওভারটেক করতে দিবে না। যখন আপনার ফগ লাইটটা জ্বালানো থাকবে তখন একটু ওভারটেক করতে দেয়, আবার যদি দিয়ে একটা ডিপার দিয়ে যান তাহলে দিয়ে দেয়। ইভেন আমি আপনার কি বলে যে এই বাইকের যে স্টকের যে ছিল হরেন ছিল, ওই হরেনটা কিন্তু আমি যখন ইউজ করতাম মানে হরেন দিতাম, তখন আশেপাশের গাড়িগুলো অত একটা সাইড দিত না। হ্যাঁ, তখন নিজের কাছেও বিরক্ত লাগতো যে সাইড দেয় না। তো আমি কি করলাম, ওই যে আপনার ড্যান্সো নামে একটা হরেন আছে, ওইটা আমি বাইকে ইনস্টল করলাম। ওইটা ইনস্টল করার পরে আমি যেটা খেয়াল করলাম যে আগে যে রিক্সা বলেন, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, বাস বলেন, যেটাই বলেন আপনার হরেন দিলে মোটামুটি এখন একটু সাইড দেয়, কিছুটা মানে আগের থেকে ভালোই সুবিধা পাইছি। কারণ এই হরেনের সাউন্ডটার যে আওয়াজ এটা একটু বেশি স্টক থেকে। ইভেন এই আওয়াজটা আমি দেখছি আমি যখন আমার মাথায় হেলমেট থাকে না তখন আপনার কানে বাজে, হেলমেট ছাড়া মানে কানে বাজে আওয়াজটা, যে কারণে ধরেন সবাই একটু মানে সাইড দিতে চায় আর কি। আর আমি বিশেষ করে বাচ্চাদের সামনে এই হরেনটা দেই না, কারণ এই হরেনটার সাউন্ডটা যে বললাম যেখানে বাজে, বাচ্চাদের কান তো আবার একটু সেন্সিটিভ থাকে, সেই কারণে বাচ্চাদের সামনে দেই না। আপনারা অনেকেই আপনারা ওই যে পালসারের যে ডাবল হরেন ইউজ করেন, ওই হরেনটাও ভালো, ওই হরেনটার থেকে আবার এইটা ভালো। আমি আপনার মিরপুরের যে কাজী মোটরস আছে একটা দোকান আছে, ওই কাজী মোটরসে গেছিলাম, যাওয়ার পরে ওনাদের থেকে সাজেশন নিলাম যে কোন হরেনটা ভালো হবে হাইওয়ের জন্য। তো ওনারা আমাকে দুইটা হরেন দেখাইলো, একটা হচ্ছে পালসারের ডাবল যে হরেনটা ওইটা, আর একটা হচ্ছে আপনার এই যে ড্যান্সো যে হরেনটা।
এই হরেনটা দেখানোর পরে ওনাকে আমি বললাম যে এই দুইটার থেকে কোনটা বলো। তো উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় বাইক রাইড করেন। আমি বললাম আমি সিটি হাইওয়ে দুটোতেই রাইড করি। হাইওয়েতে বেশি রাইড করা হয় কারণ আমার বাসা হাইওয়ের দিয়ে যাইতে হয়, বাসাতে যাইতে হলে। আবার শহরে ঢুকতে হলে হাইওয়ে ইউজ করা লাগে। তা আমি কি করলাম, ওনাকে বলার পরে উনি আমাকে ডেন্সো দিল যে আপনি এটা ইউজ করে দেখতে পারেন, এটা ভালো আছে হাইওয়ের জন্য। তা ওনার কথা মতো আমি আপনার ডেন্সোটা ইউজ করলাম। তো মোটামুটি ফিডব্যাকও ভালো পাচ্ছি। আপনারা আবার ভাইবেন না যে আমি ওই দোকানের মার্কেটিং করতেছি, ভাই না, মার্কেটিং করতেছি না। আমি আজকে এই প্রথম মোটর ব্লগিং শুরু করছি। মানে এখন কি থেকে কি বলবো সেটা হচ্ছে ধরেন আপনার খুঁজে পাচ্ছি না, কারণ আজকে প্রথম তো। সে কারণে আমার বাইকের যে পার্টস গুলো লাগানো আছে বা ওই পার্টস গুলার সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, বাস এতটুকুই। আমার কথা বলতে বলতে চলে আসলাম প্রায় টোল প্লাজার কাছেই। টোল প্লাজার কাছেই চলে আসলাম। বড়টা ঢোকাই দিল বাস দিয়ে। আগে যাওয়া সম্ভব না। হ্যাঁ আছে আছে, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমার কাছে আছে। ধরেন বেঙ্গল পরিবহন লিমিটেড স্লিপার কোচ। হ্যাঁ স্লিপার কোচ। প্রিমিয়াম কোচ, এখানে ওয়াইফাই আছে। এই বাস ও আপনাদেরকে বলি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যে ফগ লাইট লাগাইছি এটার সম্পর্কেও আরেকটা ভিডিওতে বলবো। ইনশাআল্লাহ। আশা আছে আপনার দূরে কোথাও ঘুরতে যাব, বিভিন্ন টুরিস্ট স্পট গুলাতে, আর ব্লগ করবো, আপনাদের জন্য ভিডিও বানাবো। দেখা যাক কি হয়। মানুষ কিভাবে রাস্তাটা পার হয়, এই যে দুই পাশেই আপনার ব্যারিকেড দিয়ে রাখছে যাতে করে মানুষ না আসতে পারে এই পাশ থেকে এই পাশে। কিন্তু তারপরও সুপারম্যানের মতো লাভ দিয়ে চলে আসে। এটা হচ্ছে আমরা বাঙালির মতো বুঝতেই হবে। এভাবে কিন্তু রিস্ক। আমি একদিন আপনার রাতের বেলা এরকম অফিস থেকে বাসায় যাওয়ার সময় মাতুয়াইলের যে ফুটওভার ব্রিজ আছে সেটার একটু আগেই, মানে আপনার ধরেন ওই লোকটা যদি একটা মিনিট হাইটা ফুটওভার ব্রিজ ইউজ করতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হতো না। ওই লোকটা হয়তো বা আপনার এই যে আপনার ব্যারিকেড দেখতে পাচ্ছেন, ওই ব্যারিকেড দিয়ে পার হইতেছিল, হয়তো তখনই কোন একটা গাড়ি আইসা তারা মাইরা দিয়ে যায়। আপনার ওই যে ব্রিজ আর এখানে এতটুকু দূরত্বের মধ্যেই মাতুয়াইলে ছিল। তো ওই লোকটা দেখলাম যে মারা গেছে, আপনার লাশ পরে আছে রাস্তার মধ্যে, দেখার কেউ নাই। তো আমিও আসলে ভয় পেয়ে গেছিলাম তখন। ওই দিন ভয় পাওয়ার কারণে আমিও আর বাইক থামাই নাই। আমি দেখছি একটা না দুইটা বাইক থামছিল, থামার পরে ওনারা দেখতেছিল কি হয়েছে। কিন্তু আমি আসলে ধরেন এরকম সিচুয়েশন অভ্যস্ত না, হঠাৎ করে সামনে দেখে মারাত্মক ভয় পেয়ে গেছি। এ কারণে আমি দাঁড়াই নাই। তো সাথে সাথে আমি একটা চিন্তা করলাম, আমি এখানে না দাঁড়িয়ে সামনে পুলিশ বক্স আছে, আমি পুলিশ বক্সে খবর দিই। তো দেন আমি ওই পুলিশ বক্সে গেলাম, গিয়ে পুলিশকে বললাম। বলার পরে দেখলাম যে পুলিশটাও মানে তেমন একটা পাত্তা দিতেছে না। কিরে ব্যাপার, আপনার একটা মানুষ মারা গেছে, রাস্তায় পড়ে আছে তার লাশ, পুলিশও তেমন একটা পাত্তা দিল না। পুলিশ আমাকে বলতেছে আপনি চলে যান।
তা আমি ওনাদের কথা মতো চলে আসছি। পরবর্তীতে আর মানে আমি আর খোঁজখবর নেই, কারণ আমি আসলে ভয় পেয়েছিলাম, তো সে কারণে আর আসে নাই। এই যে সেম আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, আর অল্প কিছু সময় নিব। ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাতুয়াইলের যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ থেকে সেম এই পাশে, আমি এখন বর্তমানে যে পাশে আছি এই পাশে সেম এই জায়গাটা, এখানে লাস্টটা দেখছিলাম। মানে কত দ্রুত হবে আপনার, সে হয়তো 1 মিনিট হাঁটলেই কিন্তু হইতো। আচ্ছা যাই হোক, জন্ম মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে, হয়তো তার মৃত্যু এভাবে লেখা ছিল, বাট তার উচিত ছিল সেফলি ভাবে ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়া।